কি আজকে এত বেলা হতে চললো কিন্তু সবাই এখনো পর্যন্ত এলো না। এই সব হলো কুঁড়েমির লক্ষণ মহারাজ। আপনি একদিন যারা যারা দেরি করছে তাদের চাপকে দেবেন, তাহলেই সব সিধে হয়ে যাবে। আর বলবেন না মহারাজ, আজকে গিন্নি কাঁচা লঙ্কা দিয়ে কুচো চিংড়ির ঝালটা যা বানিয়েছিল না, খেতে খেতে দেরি হয়ে গেল। গোলগাপ্পি দেওয়ার আর জায়গা পাও না না? বিশ্বাস করুন, সত্যি খুব ভালো রান্না করেছিল গিন্নি, তাই আবার আরেক হাঁড়ি ভাত চড়াতে বললাম। আর সেটা খেয়ে আসতেই তো দেরি হয়ে গেল। আরো এক হাঁড়ি? মহারাজ কিছু মনে করবেন না, এই পাঠশালা বন্ধ করে সব গুছিয়ে তারপরে এলাম। সুপ্রভাত মহারাজ। সুপ্রভাত মহারাজ। প্রভাত আজকে আর শুনেই তোমরা সবাই এত কুঁড়ে হয়ে গেছো যে কি বলবো। মহারাজ, এই কুঁড়েমির আসল কারণ হচ্ছে চর্বি। কথায় আছে, যত বেশি চর্বি তত তাড়াতাড়ি মরবি। আপনি কি বলতে চাইছেন মন্ত্রী মশাই, যে আমি তাড়াতাড়ি মরে যাব আর আপনি মজা দেখবেন? ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি ব্যাপার হয়ে গেল। গোপালের একদম মোক্ষম জায়গায় আঘাত লেগেছে, যাকে বলে ওই আঁতে ঘা। তুমি বেশি কথা বলো না বৈদ্য, ছুঁচ করে চালুনির বিচার। হ্যাঁ, বৈদ্য তো দেরি করেই এসেছে। আমার মনে হয় প্রত্যেককে এমন ভাবে প্রশিক্ষণ দেওয়া দরকার যাতে তারা একটু চনমনে হয়ে ওঠে। হ্যাঁ মহারাজ, তাহলে আগামীকাল থেকেই শুরু হোক ব্যায়াম আর অস্ত্র শিক্ষা। হ্যাঁ, কুঁড়ে থাকলে রাজ্যের কোনো বিপদ আপদেই সভাসদেরা কাজে আসবে না। ঠিক বলেছেন মহারাজ। তাহলে আর দেরি কেন, চলো সবাই এখনই আমরা মাঠে যাই। এই তো মহারাজ ভরপেট খেয়ে এলাম, এখনই মাঠে? ও সব অজুহাত দিয়ে লাভ নেই, চলো চলো চলো। এবার সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ো। কি গোপাল কোথায়? মহারাজ, গোপাল আপনার পিছনে দাঁড়িয়ে আছে, চুপি চুপি। এই গোপাল, যাও যাও মাঠের মাঝখানে গিয়ে দাঁড়াও। এই চাঁদি ফাটা রোদে কেন মহারাজ সুস্থ শরীরকে ব্যস্ত করছেন? এইসব বাজে কথা শুনতে চাই না। শুয়ে বসে থেকে শরীরের কি অবস্থা করেছো? শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। তুমি যাবে না, তোমাকে এক্ষুনি বরখাস্ত করব। কি জ্বালা! যেখানে আমার সব কাজ বুদ্ধি দিয়েই হয়ে যায়, সেখানে গায়ের জোরের কি দরকার? হ্যাঁ, এই গোপাল, আমি 1 থেকে 3 অব্দি গুনবো, তারপরে সবাই এই মাঠের ধার বরাবর 5 বার পাক দিয়ে দৌড়বে। ঠিক আছে মহারাজ, আমি প্রস্তুত। আমি রোগাপটকা আছি, কোনো সমস্যাই হবে না। হয়ে গেল। সবাই প্রস্তুত? 1 2 3। কি হলো গোপাল, দৌড়াও দৌড়াও। মহারাজ, এর থেকে বেশি জোরে পারবো না। আই, কে আছো? একটা কঞ্চি দাও। এই সেরেছে। বেশ হয়েছে, বেশ হয়েছে। ব্যাটার এবার চর্বি কমবে। কি হলো গোপাল, হ্যাঁ হয়ে গেল? হ্যাঁ? এই উল্টে উঠি, আমাদের দাদু উল্টে গেছে। হ্যাঁ, তাই তো দেখছি। চল চল গিয়ে দেখি। উফ, চেহারার কি অবস্থা বানিয়েছো গোপাল, হ্যাঁ? এতটুকু দৌড়তে গেলেই চিটপটাং। তাড়িয়ে দিন মহারাজ, এরকম বেঢপ চেহারা সভাসদকে আমাদের দরকার নেই। না না, তা বললে হবে নাকি গোপাল? তুমি এক্ষুনি বাড়ি চলে যাও, কালকে আবার মাঠেই দেখা হবে। এই দাদু বাড়ি চলো। ওরে বাবা রে! আরে ধুর ছাতার মাথা, তখন থেকে জল খেয়েই চলেছ। কি হয়েছে সেটা বলবে তো? শরীর চর্চা হয়েছে, শক্তি খরচা হয়েছে, আর পারছি না। উফ, বাপরে বাপ, কি পায়ে ব্যথা! এই জন্যেই আমি বলি বাপু, একটু বপুটাও নড়াও, কিন্তু কার কথা কে শোনে? ওরে বাবা, অকারণে সুস্থ শরীর ব্যস্ত করবো কেন বলতো? বেশি নড়াচড়া করলেই আয়ু কমে যায়। তোমার এই বাজে কথা কোন শাস্ত্রে লেখা আছে শুনি? শাস্ত্রে কেন যাব, বাস্তবে জলজ্যান্ত উদাহরণ আছে। আমি মানতে পারছি না। হুম, মানতে পারছি না বললে তো হবে না, তোমাকে মানতেই হবে। বেশ, প্রমাণ করো। আমি যদি তোমাকে প্রমাণ করে দিতে পারি, তাহলে আজ থেকে বাড়ির বাজার দোকান করার দায়িত্বটাও তোমাকেই নিতে হবে। দিদা তুমি তো ফেঁসে যাবে, দাদুর সঙ্গে বাজি লড়বে না। এই বাদ দে তো, তোর দাদু আগে প্রমাণ করুক যে বেশি নড়াচড়া করলে বয়স কমে। হ্যাঁ তাহলে বাজি? হ্যাঁ, বাজি।
আচ্ছা ঠিক আছে বেশ। তুমি তুমি কি একটা পশুর নাম বলো তো, যারা খুব তাড়াতাড়ি দৌড়য়। ঘোড়া, হরিণ, চিতাবাঘ আরো আছে। আচ্ছা, এবার সবচেয়ে আস্তে আস্তে কোন পশু চলে এরকম একটা পশুর উদাহরণ দাও। কেন কচ্ছপ? এই তো পেয়ে গেছে উত্তর। এবার তুমি বলো তো, কচ্ছপ কত বছর বাঁচে, আর ঘোড়া, হরিণ, চিতাবাঘ এরা কত বছর বাঁচে? চিতাবাঘ, ঘোড়া কেউই 30 বছরের বেশি বাঁচে না, কিন্তু কচ্ছপ 300 বছরও বেঁচে থাকে। হেরেছে হেরেছে আমার বউ হেরেছে। উফ, জীবনের কত বড় চাপ নেমে গেল। হ্যাঁ, এই তুমি আমাকে এভাবে হারালে? তখনই বললাম দাদুর সঙ্গে বাজি লড়তে যেও না। নাও এবার খেলা সামলাও। আরো ভালো করে মালিশ কর। আজকে ছোটাছুটি করে পা দুটো বেশ ব্যথা ব্যথা করছে। কালকে তো আবার অন্য পরীক্ষা। আরে আমার হালকা চেহারা আছে, সব সামলে নেব। কালকে তো অস্ত্র চালনা হবে, কালকে আমি কাঁপিয়ে দেব। কাঁপাতে তো হবেই মন্ত্রী মশাই। আমরা আপনার শরীরে এমন ঘষা মাজা করে দেব না, মনে হবে আপনি না একটা জলযন্ত্র অস্ত্র অস্ত্র চালনা করতে যাচ্ছে। বাস এই তো চাই। ওরে বাবা রে, আস্তে আস্তে। আরে বাবা, আপনার তো ইস্পাতের শরীর, ভাঙবে তবু মচকাবে না। চিন্তা করছেন কেন? ভয় পাবেন না, ভয়কে জয় করতে হবে। আরে আরে আরে, তো ওরা আমার কথাটার সাথে করছিসটা কি? মানুষটা মরে যাবে তো। ও চিন্তা করো না গিন্নি। ও বাবা, ওরা বলেছে আমার ইস্পাতের শরীর, ভাঙবে তবু মচকাবে না। একবার এই বুড়ো বয়সে হাত পা ভাঙলে কি সামলাবে শুনি? মন্ত্রীমশাই, আমাদের বকশিসটা দিয়ে দিন, আমরা কেটে পড়ি। বাবারে বাবা, দিচ্ছি। এনে এত খাটানোর পরে এই এতেই এখন খুশি থাক। হ্যাঁ, এবার তোমাদের সকলকে অস্ত্র শিক্ষা দেওয়া হবে। উফ, রোজ রোজ কি জ্বালাতনে পড়েছি, বাপরে বাপ। বাবা মা কাউকে ডাকার দরকার নেই, ভালো না লাগলে রাজসভার চাকরি ছেড়ে চলে যাও। মহারাজ, এটা তো উচিত নয়। যে যেটাই পারদর্শী তাকে সেটাই করতে দিন না। একটা বাঁদরকে যদি আপনি বলেন শিকার করে মাংস খেয়ে দেখা, সে কি পারবে মহারাজ? মহারাজ, গোপাল একটু বেশি কথা বলছে, ওকে আপনি বের করে দিন। আমি তোমার কথাই বলবো না গোপাল, তোমাদের সবাইকে এখন অস্ত্র শিক্ষা শিখতেই হবে। কর্তার ইচ্ছায় কর্ম, এখন তো আমার আর কিছুই বলার নেই। তাহলে আর দেরি কেন, তোমরা সবাই একটা করে ঢাল আর একটা করে তলোয়ার তুলে নাও। সেনাপতি, বলুন মহারাজ। তুমি সকলকে অস্ত্র শিক্ষা দেবে, তলোয়ার চালানো শেখাবে। এক এক করে প্রত্যেকে তোমার কাছে যাবে আর এক এক করে তুমি সবাইকে তলোয়ার চালানো শেখাবে। আচ্ছা মহারাজ, তাহলে ওই সবার প্রথমে চলে আসুন মন্ত্রী মশাই। হ্যাঁ, আমি প্রস্তুত। আমার শরীর ইস্পাতের মতো, ভাঙবো তবু মচকাবো না। কি কেমন দিলাম? অত সহজ নয় সেনাপতি। আমি মন্ত্রী এমনি এমনি হইনি, আগে অস্ত্র শিক্ষা শিখে তবে মন্ত্রী হয়েছি। এটা কি হলো? হ্যাঁ, আপনি অস্ত্র শিক্ষায় পারদর্শী, কিন্তু আরো বিচক্ষণ হতে হবে। কারণ আজকে এই পাগড়ির জায়গায় আমি যদি তলোয়ার আপনার গলার দিকে চালাতাম, তাহলে কিন্তু আপনার এই ভবলীলা এখানেই সাঙ্গ হয়ে যেত। ঠিক আছে ঠিক আছে, মনে রাখবো। এবার বাকিদের তো ডাকো। হ্যাঁ, এরপরে তলোয়ার চালানো শিখতে আসবে গোপাল। গোপাল দাদু, গোপাল দাদু। বাবা বাবা বাবা, গোপাল তুমি আবার দল বল নিয়ে এসেছো। দেখি তোমার কত দম। গোপাল, তুমি প্রস্তুত হও। হ্যাঁ হ্যাঁ, আমি প্রস্তুত। ওরে বাবারে, এ তো ভয়ানক চাপের কাজ, আমাকে বেশ বেগ পেতে হচ্ছে। সামলাও গোপাল। না, আমাকে অন্য রাস্তা দেখতে হবে। সেনাপতি, মহারাজের দিব্যি, তুমি আমার দিকে
তলোয়ার ঢাল বাড়াবে না। এই এই এটা কি হলো? সত্যি তো, এটা কি হলো? গেল 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 দুটোটা খুলে গেল গো। দেব নাকি এবার কুচ করে কেটে? জিতে গেছি, জিতে গেছি। এটা কি হলো? শত্রুপক্ষ কখনো কারো দিব্যি শুনবে না। আর সেনাপতি, তুমি কি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো? আমি কি করব মহারাজ, গোপাল যে আপনার দিব্যি দিয়ে দিল। গোপাল বেটা খুব চালাক। তাহলে এখন উপায়? ওসব গোপাল তোমাকে বোকা বানাবার জন্য করেছে। তুমি ধুতি ঠিক করে আবার লড়াই চালিয়ে যাও। যথাজ্ঞা মহারাজ। কিরে ন্যাপলা, তোদের দিদা আমার জন্য কি রান্না করে পাঠিয়েছে রে? এই তো ভাত, আলু সেদ্ধ, এই পুঁই শাকের ঝোল আর রুই মাছের ঝাল। আর তোদের যে তোষক, বিছানার চাদর আনতে বলেছিলাম, এনেছিস তো? ওই তো দাদু, পুটির গুড়িতে আর বাকিরা সবাই ধরাধরি করে নিয়ে আসছে। ব্যাস, তাহলে তো আর কোনো চিন্তা নেই। খেয়ে একটা জব্বর ঘুম দেব, কারণ এখানে যা রঙ্গ দেখছি তাতে বিকেল হয়ে যাবে। তলোয়ার শিক্ষা আজকের মতন এটুকুই থাক। এবার শুরু হবে বল্লম শিক্ষা। সবাই আবার আগের মতন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ো। আহ, তোদের দিদা পুঁই শাকটা কিন্তু বেশ জবর বানিয়েছে। তোদের দিদার হাতের রান্নার কোনো তুলনাই নেই। আহা, কি স্বাদ! এ কি, গোপাল আবার কোথায় গেল? এই তো মহারাজ, আমি এখানে ওই পুঁইয়ের ঝোল আর রুইয়ের ছাল দিয়ে ভটকাচ্ছি। এসব কি মাঠের মধ্যে খাওয়া? আরে শরীরটাকে তো রাখতে হবে। তাড়াতাড়ি খেয়ে এইদিকে এসো। আসছি আসছি আসছি। এবার আমি তোমাদের দেখাবো কিভাবে বল্লম নিয়ে তেড়ে যেতে হয়। দেখান মহারাজ। এ তো খুবই সোজা মহারাজ। ঠিক আছে, তাহলে বল্লম নিয়ে তেড়ে যাও দেখি। দিন, আপনার হাতের বল্লমটাই দিন। আরে আরে, গোপাল তো মাঠ থেকেই চলে গেল। আমি ডেকে আনছি মহারাজ। আরে আরে ও গোপাল, গোপাল, মহারাজ ডাকছেন, থামো থামো। মহারাজ বলেছেন বল্লম নিয়ে তেড়ে যেতে। তেড়ে গিয়ে আবার ফিরে আসতে তো উনি বলেননি। আরে এ তো মহা মুশকিল। উনি এক্ষুনি তোমাকে মাঠে ফিরতে বললেন। সেটা আপনাকে বলতে পারে সেনাপতি, আমাকে তো বলেনি। আমি চললাম। বাবারে বাবা, কি ঝক্কি! অনেক বুদ্ধি করে মাঠ থেকে খাটে চলে এসেছি। আমি আর উঠছি না। এ কি বলি, তোমাদের তো এখন অস্ত্র শিক্ষা নেওয়ার কথা। হ্যাঁ, তোমার বলা নেই, কোয়া নেই, অমনি বাড়ি চলে এলে। আরে বাবা, ওইসব অস্ত্র শিক্ষা মানেই সুস্থ শরীরকে ব্যস্ত করা, অসহ্য খাটনি, অযথা কষ্ট। কষ্ট করলে তবেই কেষ্ট পাওয়া যায়। হ্যাঁ, তোমায় আমি আগেও বুঝিয়েছি, যেখানে বুদ্ধি কথা বলে সেখানে দেহের শক্তি নীরব দর্শক গিন্নি। আরে বাবা, সে না হয় বুঝলাম, কিন্তু মহারাজ তো ভালোর জন্য সবাইকে অস্ত্র শিক্ষা দেওয়ার চেষ্টা করছে না। আরে বাবা, যার যা কাজ তাকে সেটা করালেই পারে। মহারাজ তো সেটা বুঝতেই চাইছেন না। আমি এখন ঘুমো। দরজা খোলো গোপাল, দরজা খোলো। গোপাল, গোপাল, দরজা খোলো বলছি। ব্যাস, হয়ে গেল। একটু শান্তিতে ঘুমাবো তার জো নেই। দরজা খোলো গোপাল। বলুন মহারাজ। তুমি কি পেয়েছোটা কি গোপাল? রাজসভায় দেরি করে আসবে, তারপর অস্ত্র শিক্ষার সময় ফাঁকি বাজি দেবে। এভাবে তো আর তোমাকে মনে হচ্ছে রাজসভায় রাখা যাবে না। মহারাজ, গোপাল তো মুখের কথার লোক নয়, ওকে তাড়িয়ে দিই। কেন মহারাজ? আমি কি এমন মহাপাপ করেছি যে আমাকে তাড়িয়ে দেবেন? এই যে আমার কথা শুনছো না, এটাই তোমার অপরাধ। অপরাধ নেবেন না মহারাজ। পণ্ডিতের দায়িত্ব পুজো করা, সভাকবির দায়িত্ব কবিতা বলা, সাহিত্য চর্চা করা, আর আমার দায়িত্ব হাসি মজা করে আপনার মন ভালো রাখা। কিন্তু আপনি আমাকে জোর করে যুদ্ধের ময়দানে ঠেলে দিতে চাইছেন। এটা আমার ইচ্ছে। আমিও তো মহারাজ ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি। চোখ বন্ধ করে লক্ষ্য ভেদ করতে পারি, শুধু বুদ্ধি দিয়ে। আরে বাহ, এত বড় কথা! তাহলে মহারাজ, ওকে বলুন পরীক্ষা দিতে। কি পরীক্ষা? আমি একটা ঘরে বর্ম পরে দাঁড়িয়ে থাকবো। তোমার হাতে অস্ত্র দেব, আমার মাথায় একটা আপেল থাকতে হবে।
আর তুমি কিভাবে আমার মাথা থেকে ওই আপেল ফেলতে পারো দেখবো। এ তো খুবই সোজা। কি গোপাল, তাহলে লড়বে নাকি বাজি? হ্যাঁ, লড়তে রাজি আছি। তাহলে আজ রাতেই হয়ে যাক পরীক্ষা। যদি এই পরীক্ষায় উতরে গেলে তো ভালো, নইলে তোমার চাকরিটা গেল। গোপাল তুমি পারবে তো? সে দেখাই যাবে। আজ রাতে তাহলে রাজবাড়িতে দেখা হচ্ছে। যদি আমি এই পরীক্ষায় বিফল হই তাহলে আমার চাকরি আপনি কেড়ে নেবেন, আর যদি সফল হই তাহলে মন্ত্রী মশাইকে শাস্তি দেবেন। আমি নিজে সারা কৃষ্ণনগরে নাক্ষত দেব। বেশ, দেখা যাক। কি মন্ত্রীমশাই, ব্যবস্থা সব ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ, এবার শুধু গোপালের পরীক্ষার পালা। আমি তাহলে বাইরে গেলাম, গোপালকে পাঠিয়ে দিচ্ছি। এবার যাও গোপাল, ঘরের ভিতরে যাও, দেখি তুমি কি করে মন্ত্রীর মাথা থেকে আপেল ফেলতে পারো। আপনি তো শুধু আমার চোখ ঢেকেছেন, আমার নাক মুখ কানও ঢেকে দিন, যাতে ঘ্রাণেন্দ্রিয় শ্রবণেন্দ্রিয়েরও সাহায্য না নিতে পারি। বেশ, তাহলে তাই হোক। আই, কে আছো? গোপালের মুখ নাক আর কান ঢাকো। যথাজ্ঞা মহারাজ। একটু একটু মোটা কাপড় দিয়ে নাক মুখ ঢাকো, হ্যাঁ, যাতে সেভাবে আপেলের গন্ধ না পাই। বেশ বেশ। যাও গোপাল। গোপাল, এবার তোমার চাকরি গেল। এবার তুমি কি করবে? কি করবে? দৌড় ঝাঁপে ফাঁকিবাজি? হ্যাঁ, গেল 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 গেল, আপেল পড়ে গেল। আপেল পড়ে গেল? মহারাজ, এর মধ্যেই গোপাল আপেল ফেলে দিয়েছে। ঘরের ভেতরে চলো। বাবারে, এ কি? ওরে বাবারে বাবা, কি ঝাঁজ! ওরে বাবারে বাবা! কি মহারাজ, দেখলেন তো গোপালের চমক? অস্ত্র ছাড়াই আপেল ফেলে দিলাম। এ কি? এটা তো তুমি নীতি বিরুদ্ধ কাজ করেছো। সারা ঘরে নস্যি ছড়িয়ে দিয়েছো। মহারাজ, হাঁচতে গিয়ে আপেল পড়ে গেছে। এবার সারা কৃষ্ণনগরে নাক্ষত দিতে হবে। সত্যি সত্যি গোপাল, বুদ্ধি তো তোমার জুড়ি মেলা আভার। আমার নাম গোপাল ভাঁড়। একটা কথা মনে রাখবেন, কেউটে সাপের লেজে পা দেবেন না, আর গোপালের কাজে বাধা দেবেন না। যে কাজ বুদ্ধি দিয়ে করা যায় তার কাছে শক্তি ছোট্ট শিশু মাত্র। সত্যি গোপাল, আজ তুমি সেটাই প্রমাণ করে দিলে। আর আজ থেকে তোমাকে তোমার ইচ্ছার বিরুদ্ধে খাটাবো না। তুমি খাও দাও, ভুড়ি বানাও। যার যা কাজ সে তাই করবে। যেমন এখন মন্ত্রী মশাই নাক্ষত দেবেন। হ্যাঁ, ভুল করে বাজি ধরে ফেলেছি, এখন নিজেই চাপে পড়ে গেলাম। তাহলে আর দেরি কেন? নাক্ষত এখন থেকেই শুরু হোক। কৃষ্ণনগরের রাস্তা শেষ হতে হতে সকাল হয়ে যাবে। দেখলে বৈদ্য, রাজসভায় আমাদের অপমানটা দেখলে? হ্যাঁ, সে তো দেখলাম মন্ত্রী মশাই। আমি তো বুঝতেই পারছি না যে গোপাল মহারাজকে কি মধু খাইয়েছে যে মহারাজ গোপাল ছাড়া চোখে অন্ধ। আরে আমরা যেন মহারাজের কাছে ফেল না, কিছু একটা করতেই হবে। আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। গোপালের মতন রাজসভার ময়লাকে যতক্ষণ না ফেলা যাচ্ছে ততক্ষণ আমার মাথা জ্বলন্ত কয়লা হয়েই জ্বলবে। পণ্ডিত মশাইয়ের মাথায় একটা বুদ্ধি আছে মন্ত্রী মশাই। আপনি যদি সেই অনুযায়ী উঁচির কাজ করেন তাহলে বেটা গোপালের কপালে দুর্গতির সীমা থাকবে না। এই কি বুদ্ধি, কি বুদ্ধি? আপনি বরং এই ব্যাপারে পণ্ডিত মশাইয়ের সাথে একবার আলোচনা করে নিন। আমি চলি, কেমন? আমি চলি। হ্যাঁ হ্যাঁ, এসো 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 এসো। আরে ওই তো আমার বাঁ হাত ঘটা আসছে।
বেটাকে দিয়ে একটা কাজ করাতে হবে। এ কি মন্ত্রী মশাই, আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? এই একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে কথা বলছিলাম। একটা একটা কাজ করতে পারবি? কি কাজ করতে হবে বলুন মন্ত্রী মশাই। আমাকে একটু ঠান্ডা জল, পাতিলেবু আর পুদিনার পাতা দিয়ে শরবত বানিয়ে খাওয়াতে পারবি? সেসব আমার ঘরে ব্যবস্থা করাই আছে। চলুন চলুন আমার সাথে চলুন। হ্যাঁ, চল 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 চল। কি ব্যাপার পণ্ডিত, এত গুম মেরে আছো কেন? সকাল সকাল গিন্নি খুব বকেছেন মনে হচ্ছে। গিন্নির বাক্য সুধায় কান ভরে গেছে, আর কিছুই কানে ঢুকছে না। আরে দাঁড়াও দাঁড়াও পণ্ডিত, দাঁড়াও জ্যোতিষী। পণ্ডিত তো আমার কথা শুনতেই পেল না মনে হচ্ছে। তুমি তো দূর থেকে বলেছো, আমি তো বলেছি পাশ থেকে, তাতেও শুনতে পাইনি। কানের পোকা হলো নাকি? কি গো পণ্ডিত, ব্যাপার কি? কেমন বুঝছো? এ তো ভয়ানক কর্ণকোষ্ঠবদ্ধতার লক্ষণ। তুমি কচু বুঝেছো? আমার হয়েছে কর্ণগোপাল, তোমাদেরও হতো, কিন্তু তোমাদের দোকান কাটা বলে হয়নি। তুমি আমাদের অপমান করছো। তোমাদের অপমান বোধ থাকলে কোনো শব্দই কানে ঢুকতো না, শুধু একটাই শব্দ কানে বাজতো, গোপাল গোপাল গোপাল। এবারে রাজসভায় কিভাবে হেনস্থা হতে হলো মনে নেই? মহারাজ, একটা ভিক্ষা আছে। ভিক্ষার জন্য কৃষ্ণনগরের রাস্তাই সবচেয়ে উপযুক্ত জায়গা গোপাল, তুমি বরং সেখানেই যাও। আহ মন্ত্রী, মন্ত্রী মশাই ঠিকই বলেছেন মহারাজ। যে যার নিজের জায়গা থেকে কথা বলে। কুকুর বলে ভৌ ভৌ, বেড়াল বলে মিউ মিউ, কাক বলে কা কা। মন্ত্রীর ভিক্ষার জায়গা কৃষ্ণনগরের রাস্তা, আর গোপালের ভিক্ষার জায়গা মহারাজ কৃষ্ণচন্দ্রের দুয়ার। বলো কি ভিক্ষা? বাড়িতে পুজো আছে মহারাজ, খরচা অনেক, কিছু ঋণ আবশ্যক। যদি 100 মোহর। ঋণ তোমাকে আমি দিতে পারবো না গোপাল। পুজো উপলক্ষে তোমাকে আমি 100 মোহর দিলাম। মহারাজ, আমিও ঠিক এই কথাটাই বলতে যাচ্ছিলাম। আমরাও তাহলে বাড়িতে পুজো করব। পুজোর জন্য আমাদের অনেক খরচ, তাই যদি। অবশ্যই অবশ্যই, কত ঋণের প্রয়োজন খাজাঞ্চির কাছ থেকে নিয়ে নিও, সুদটা আমি মাফ করে দিলাম। মহারাজ, গোপালকে দান আর আমাদের ঋণ? হ্যাঁ, কারণ তোমরা নিজেরা খাবে, কিন্তু গোপাল অন্যদের খাওয়াবে। গোপালের মতো মানুষের সঙ্গে থাকাই হলো রাজধর্ম। কিন্তু তাছাড়াও তোমরা হলে 80 যাই বেতন পাই দলের লোক। গত 1 বছরে তোমার কোন মন্ত্রণা দেশের কাজে এসেছে? পণ্ডিত কোনো নতুন তত্ত্ব শুনিয়েছে? জ্যোতিষী কোনো অমোঘ ভবিষ্যৎবাণী করেছে? আর বৈদ্য 3 বছর ধরে আমার হাঁটুর ব্যথা সারাতে পারেনি। কিন্তু গোপাল, গোপালের ভাঁড়ে হাস্যরসের কখনো অভাব হয়নি। মনে আছে? আছে, কিন্তু করার তো কিছু নেই। আছে। কিছু ভেবেছো নাকি পণ্ডিত? তোমাদের মনে আছে মহারাজ মোহর দেওয়ার পর গোপাল সেদিন বলেছিল? কি গোপাল, খুশি তো? মহারাজ, আপনি আমাকে 1 মুঠো ধুলো দিলেও আমি খুশি। সেই ধুলো মুঠোই আমি সোনা মুঠো করে ফেলবো। মনে নেই আবার? একটু ঝেড়ে কাশো তো দেখি পণ্ডিত, কি ভেবেছো? যা হবে দেখতেই পাবে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। ওরে বাবা, এই যে সকাল সকাল চান করে ঠান্ডা লেগে গেল মনে হচ্ছে। মহারাজ, ওই কবি গান উপলক্ষে গত মাসটা আমি কৃষ্ণনগরের কোণে কোণে ঘুরে বেরিয়েছি। প্রজাদের মধ্যে একটা অসন্তোষ আমি লক্ষ্য করেছি মহারাজ। অসন্তোষ? আমি তো জানতাম আমার শাসনে প্রজারা সুখে আছে। সুখে তারা ভাসছে মহারাজ, কিন্তু একটাই অসুখ, তারা মহারাজের দর্শন পায় না। তারা মহারাজের পদধূলির জন্য আকুল হয়ে আছে, মহারাজের দর্শন পাওয়ার জন্য চাতকের মতো অপেক্ষা করছে। চিত্রকরকে দিয়ে চিত্র অঙ্কন করিয়ে বিলি করে দিলেই হলো। খুব ধুলো হয়েছে মহারাজ, কিন্তু এত ধুলো। কালকের ঝড়ে ঢুকেছে। ঝাড়ুদার,
এই সুযোগ, রাজসভা ফাঁকা, এমন ঝড় যে পেয়াদারাও বাইরে নেই। কাজটা সেরে ফেল, বুঝলি? কিরে, কাজটা কর। এত ধুলো! মহারাজ, কাল ঝড়টা বড় সাংঘাতিক হয়েছিল। তা বটে। আচ্ছা গোপাল, তুমি বলেছিলে মহারাজ তোমাকে এক মুঠো ধুলো দিলেও সেটা সোনা হয়ে যাবে। এখনো সেই কথাই বলছি। মন থেকে বলেছিলে না মহারাজকে তেল দেবার জন্য? তেল দেওয়ার দায়িত্বটা তো আপনি নিজের কাঁধেই নিয়ে ফেলেছেন। আমি যা বলি সত্যি বলি। আজ যদি এই 4 ঝুড়ি ধুলো মহারাজ তোমাকে উপহার দেন, তখনও একই কথা বলবে? নিশ্চয়ই। মহারাজ, গোপালকে এই 4 ঝুড়ি ধুলো দেওয়ার হুকুম হোক। কি গোপাল, আমি তোমাকে যদি এই ধুলো ঝুড়িগুলো দিই, তা থেকে সোনা আসবে নাকি? আসবে মহারাজ, মোহরের বস্তা আসবে। যদি না আসে? আপনিই বলুন। তোমাকে কৃষ্ণনগর ছেড়ে চলে যেতে হবে। রাজি? আর যদি আমি পারি, তাহলে আপনাকে এই মন্ত্রীর চাকরি ছেড়ে দিতে হবে। কি রাজি? কি মন্ত্রী, রাজি? রাজি। গোপাল? রাজি মহারাজ। আচ্ছা, আর কেউ মন্ত্রীর পক্ষে বাজি ধরেছেন নাকি? হ্যাঁ, আমি 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 ও গোপাল এবার যে মরণ কুয়োতে ঝাঁপিয়েছে, সেখান থেকে আর উঠে আসতে পারবে না। ধুলো থেকে মোহরের বস্তা আসবে, এ হচ্ছে গোপালের উন্মাদ রোগের শুরু। দেমাক দেমাক মহারাজের পিঠ চাপড়ানি পেয়ে পেয়ে গোপাল ভেবেছে যে ও সব কিছু করতে পারে। এবার শুধু সেই দিনকার অপেক্ষা, যেদিন গোপালকে উল্টো গাধায় চড়িয়ে কৃষ্ণনগর থেকে বার করে দেব। এতটা নিশ্চিন্ত হবেন না মন্ত্রীমশাই। গোপাল কিন্তু হালকা কথা ছুঁড়ে দেওয়ার লোক নয়। কি বলতে চাইছো পণ্ডিত? ওই 4 ঝুড়ি ধুলো থেকে মোহরের বস্তা আসবে? না, তা বলছি না। অন্য জায়গা থেকেও তো মোহরের বস্তা আসতে পারে। তার সঙ্গে ধুলো মিলিয়ে দিলেই কেল্লাফতে। গোপালের নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে। গোপালের সব পরিকল্পনার গোড়া মেরে রেখে দিয়েছি পণ্ডিত। ঘটা আছে গোপালের পেছনে, আর ঘটা আছে গোপালের বাড়ির পাহারা। লুকিয়ে কিচ্ছু করতে পারবে না। আরে ওই তো বটা আসছে। বেল্লিক, উল্লুক, তোকে আমি জল বিছুটি দেওয়াবো। গোপালকে ছেড়ে চলে এসেছিস কেন? ছেড়ে আসবো কেন মন্ত্রী মশাই? গোপালকে ওর বাড়ির সামনে ছেড়ে এসেছি। ওখানে তো ঘটা আছে। ও বড্ড ঘুরিয়েছে বেটা। কোথায় কোথায় গিয়েছিল গোপাল? 4 ঝুড়ি ধুলো নিয়ে বেটা বাড়ির উল্টো দিকে হাঁটা দিল। চললাম পিছু পিছু। যাচ্ছিল কোন দিকে? নদীর দিকে। কিন্তু গোপাল দাঁড়ালো যদুর বাড়ির সামনে। এই যদু হলো সেই লোক যে লোকজনের বাড়িঘর কেনা বেচা করে আর লোক ঠকায়। আগে রাজধানীতে থাকতো। বেটা রাজধানী থেকে এই কৃষ্ণনগরে পালিয়ে এসেছে, এখানেও লোক ঠকাচ্ছে। কিন্তু বেটা এত চালাক যে কিছুতেই ধরা যাচ্ছে না। এইরকম লোককে ধরাচ্ছে হাতে রাখা ভালো নয় কি মন্ত্রীমশাই? সে তো জানি, কিন্তু ওর ওপর মহারাজের কড়া নজর আছে। এখন ওর সঙ্গে সম্পর্ক রাখা খুব ঝুঁকি। যাই হোক, তারপর? হ্যাঁ, তারপর যদু রে। গোপাল খুড়ো, আরে তুমি এখানে কি করছো? দেখতেই তো পাচ্ছিস ধুলো। তবে যে সে ধুলো নয়, মহারাজ কৃষ্ণচন্দ্রের পদধূলি। শুনিসনি বোধহয়, এখন কৃষ্ণনগরে সবচেয়ে বেশি চাহিদা মহারাজের পদরেণু। আচ্ছা, মহারাজের পদরেণু নিয়ে যাচ্ছ কোথায়? এই ছোট ছোট পুলিন্দায় ভরে কৃষ্ণনগরের প্রত্যন্ত জায়গায়, যেখানে প্রজারা মহারাজের সাক্ষাৎ পায় না, সেখানে বিক্রি করব। তোমার কি মাথা খারাপ? এর ধুলো বিক্রি হবে? ওরে, গতবারে মাত্র 1 ঝুড়ি ধুলো 1000 মোহরে বিক্রি করেছিলাম, এবারে 4 ঝুড়ি। শোনো, তুমি আবার ঘুরে ঘুরে বিক্রি করবে কেন? তোমাকে আমি বরং 10 মোহর দিয়ে দিচ্ছি। তুমি আমাকে এগুলো দিয়ে দাও, আর বিক্রি করে যা হবে তোমাকে এই 40 ভাগ দিয়ে দেবো। ওই 10 মোহরে বদমাস যদুকে ধুলো বেচে গোপাল বাড়ির দিকে চললো। বাড়ির সামনে অব্দি পেছনে পেছনে গিয়ে তারপরে এই আপনাদের কাছে আসছি। বলিস কি রে, ধুলো বেচে 10 মোহর? ও মন্ত্রীমশাই, গোপাল তো একেবারে নাড়ি ধরে টান মেরেছে। গেল রাজসভায় এমন সুখের চাকরিটি গেল। এবার আবার রাস্তার ধারে গিয়েই বসতে হবে। এবার নবাবের দরবারে জায়গা আছে কিনা খোঁজ করি গিয়ে। তাত্তেরি, 10 মোহর আর 1 বস্তা মোহরের মাঝখানে অনেক রাস্তা। সেই রাস্তায় আমি লোক বসিয়ে রাখবো। আরে আরে, ওই তো তোমার ঘটা আসছে। এই, তুই গোপালের ঘরের পাহারা ছেড়ে এলি কেন? গোপাল নেই 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 নেই।
আরে ভয় পেলি নাকি? না 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 না, ভয় পাবো কেন? শোন, তোকে পেয়ে আমার খুব ভালো হলো বুঝলি। তোকে আমার একটা কাজ করতে হবে। বলো বলো। আসলে বুঝলি, আমার না গিন্নিকে নিয়ে তার বাপের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ বিশেষ কাজে আমাকে খামবাজে চলে যেতে হচ্ছে। এখন আমি গিয়ে গিন্নিকে বললে বুঝতেই পারছিস কুরুক্ষেত্র হয়ে যাবে একেবারে। তাই আমি কাউকে খুঁজছিলাম যে আমার বাইরে যাওয়ার খবরটা আমার গিন্নিকে গিয়ে দেবে। তুই পারবি বাবা ঘটা? ওরে বাবা! আরে আরে আরে, ভয় পাস না, তোকে গিয়ে মুখে কিছু বলতে হবে না। এই নে এই নে, এই চিঠিটা আমার বউকে দিবি। কৃষ্ণনগর ছেড়ে চুপি চুপি চলে যাচ্ছি, চালাকিটা দেখেছেন? ওসব চালাকি আমি তুড়ি মেরে উড়িয়ে দেব। কি করবেন? চারিদিকে আমি অশ্বারোহী গুপ্তচর পাঠাচ্ছি, গোপালকে কোনো চালাকি করতে দেব না। অং বং পিং পং। হ্যাঁ, ওরে বাপ রে, এ আবার কি বলে? মানে বুঝিতে পারিলে না? অং বং পিং পং অর্থাৎ আইসো আমার নিকট বিদেশি জাদু শরবত আছে। ইহাতে তৃষ্ণা নিবারিত হয়, শক্তি বৃদ্ধি হয়, ঘুম ভালো হয়, সম্পর্কের উন্নতি হয়, জামা কাপড় ফর্সা হয়, তু শব্দ না করে সকাল সকাল কষ্ট পরিষ্কার হয়, মূল্য মাত্র 1 মোহর। বোঝো, ওইটুকু অং বঙ্গের মধ্যে এত কিছু? ঠিক আছে, তা দাও দেখি। আপাতত টেস্টটা তো মিটু, বাকিগুলো পরে বোঝা যাবে। আহা, বড় ভালো খেতে তো। ঠং ঠং অর্থাৎ শক্তি বৃদ্ধি হলো। হ্যাঁ, মনে হচ্ছে গায়ে যেন দুগুণ বল পাচ্ছি। কি হয়েছে ভাই? এ কে? এ ভিন দেশ থেকে জাদু শরবত নিয়ে এসেছে গো। জাদু শরবত ভিনদেশ? একেবারে বহু ভুজা শরবত। খেলে তেষ্টা যাবে, গায়ে জোর হবে, ঘুম হবে, সম্পর্ক ভালো হবে, জামা কাপড় ফর্সা হবে, সকালে হ্রাস করে পেটও পরিষ্কার হবে। সে কি? দাও গো ভাই, আমাকেও দাও। গুড় জল, সঙ্গে একটু ভাজা মশলা, আমচুর আর বিট নুন, শুদ্ধ দেশি জিনিস। জানলে কেউ ছুঁয়েও দেখতো না, কিন্তু একটু বিদেশি গন্ধ দিতেই একেবারে হট্ট মেলা। আরে তোমরাও এসেছো দেখছি। সং সং শঙ্কা, লং লং লঙ্কা। মানে? অর্থাৎ এই শরবত খেলে আর শঙ্কা নাই, বুদ্ধি লঙ্কার মতন ঝাল হয়ে যাবে। তারপর ডং ডং ডঙ্কা, টং টং টঙ্কা, ফাইন ফাইন, অর্থাৎ টাকা আসবে আমার কাছে। ঝপ ঝপ ছপাং, ভট ভট ফটাং, অর্থাৎ উহাকে দৌড়িয়েছো কেন? বেটা জোচ্চোর অনেককে ঠকিয়েছে। অনেক দিন থেকে তকে তকে ছিলাম, এবার এই ধুলো নিয়ে মহারাজের পায়ের ধুলো বলে বিক্রি করছিল। একটা বেনামি চিঠিতে খবর পেয়ে বেটাকে ধরেছি। ব্যাং ব্যাং বিগ ব্যাং, অর্থাৎ বেনামি চিঠিটা আমি দিয়েছিলাম বাবু। বাবা যদু, তুমি সেই রাজধানী থেকে কৃষ্ণনগর অবধি মানুষকে অনেক খোল খাইয়েছো। তুমি এতদিন ঘুঘু দেখে এসেছিলে বাবা, এবার গোপাল নামক ফাঁদটা দেখলে। কতবার বলবো, এই সব ধুলো আমি গোপালের কাছ থেকে কিনেছি। যা বলার ওই বিচারের সময় মহারাজকে বলবি। চল 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 চল। ঝন্টু মন্টু ননাংফু। নাও ঠেলা। সাহেব বলে কি ফু দিয়ে দিতে হবে? কি বলছো সাহেব? বুঝতে পারছি না, কোথায় ফু দেব? ঝন্টু মন্টু ননাংফু, অর্থাৎ লবণ আছে? আছে আছে সাহেব আছে। কত লাগবে? ভান্ড ভরি আন্ডাকারি, অর্থাৎ যা আছে সব। ব্যাস,
মোটামুটি আশেপাশে সব দোকানের নুন এখন আমার জিম্মায়। এবার আসল মজা শুরু হবে। নুন আছে? না হুজুর, গোটা কৃষ্ণনগরেই নুন নেই। ওই দেখো, পুরো রাজসভাই বাজারে জড়ো হয়েছে। শান্তামনা, শান্তু মন্টু, তুই আবার কি বলছে রে বাবা? শান্তামনা, শান্তু মন্টু, অর্থাৎ জনগণ শ্রবণ করুন। নান্টু কান্টু, নুন কি নেবেন? আন্টু আন্টু, আসুন আসুন। আমার এক সের নুন লাগবে। শান্তু, অবশ্যই 100 লবণ 10 মোহর। 10 মোহর? 10 মোহর লইবেন না লইবেন না? না, নেব না। উত্তম উত্তম, গান্ডা পিণ্ডে টিসুম টিসুম, অর্থাৎ তাহা হইলে নুনের বদলে গৃহিণীর প্রহার ভক্ষণ করুন। আমাকে একটা নুন দিন। আমাকেও নুন ছাড়া বাড়ি ফিরলে গিন্নি ঘর ছাড়া করবে আমাকে। শুনলাম কৃষ্ণনগর থেকে নুন উধাও। আছে মহারাজ, আছে। কৃষ্ণনগরের সব লবণ আমার নিকটে আছে। 110 মোহর। এত দাম? দাম তো হবেই মহারাজ, লবণ ছাড়া রান্না কেমন হবে ভাবিয়া দেখুন। ঠিকই বলেছ, রাজপাকশালেও তো রান্না বসেনি। 100 সেরের মতন রাজপ্রাসাদে পাঠিয়ে দাও। 1000 মোহর দিয়ে দাও। ব্যাস, 1 বস্তা মোহর হয়ে গেছে। গোপাল? হ্যাঁ মহারাজ, গোপাল, যে 4 ঝুড়ি ধুলো থেকে 1 বস্তা মোহর রোজগার করেছে। ইয়া বাত! চলো রাজসভায়, পুরো গল্পটা শুনতে হবে। সকলেই এসো তাহলে রাজসভায়। কিন্তু মহারাজ, যারা বাজি হারলো তাদের তো চাকরি গেছে, তো তারা রাজসভায় যাবে কি করে? ঠিক 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 বলেছ। আর যারা বাজি হারলো তারা বাদ, বাকিরা চলো। এই সেরেছে, গোপাল তো আবার বাজি মেরে দিল। ও মহারাজ, আমাদের দেখুন। ও মহারাজ, আমাদের দেখুন। ও মহারাজ।